এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় হামাস বিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ, ক্ষমতা ছাড়তে আহ্বান। ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র নিহত। পদত্যাগ করলেন ইসরায়েলি বাহিনীর গাজা ডিভিশন কমান্ডার। তুরস্কের সরকার পতনের ডাক বিপাকে এরদোয়ান। দক্ষিণ কোরিয়ায় দাবানলে 24 জনের মৃত্যু। সিগন্যাল কেলেঙ্কারি, কেউ একজন বড় ভুল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের। গাজায় হামাস বিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ, ক্ষমতা ছাড়তে আহ্বান। গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বড় হামাস বিরোধী বিক্ষোভে শত শত মানুষ অংশ নিয়েছে। তারা গাজায় হামাসের ক্ষমতাচ্যুতি দাবি করে রাস্তায় নেমে এসেছে। কিন্তু মুখায়বব ঢাকা হামাসের যোদ্ধারা কেউ বন্দুক নিয়ে ও অন্যরা লাঠি নিয়ে বিক্ষোভকারীদের উপর আক্রমণ করে তাদের তাড়িয়ে দেয় এবং কয়েকজনকে আক্রমণ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামাসের প্রতি সমালোচনাপূর্ণ ভিডিওগুলোতে একদল তরুণ পুরুষকে গাজার উত্তরাঞ্চলে বেইত লাহিয়া এলাকায় রাস্তায় হাঁটতে দেখা যায়। তারা হামাস তুমি চলে যাও, হামাস তুমি চলে যাও স্লোগান দিচ্ছিল। হামাস সরাসরি বিক্ষোভের বিষয়ে মন্তব্য করেনি, তবে বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধ পুনরায় শুরু করার জন্য দায়ী করেছে। অন্যদিকে হামাসের সমর্থকরা বিক্ষোভের গুরুত্ব কমিয়ে দেখিয়ে অংশগ্রহণকারীদের দেশদ্রোহী বলে অভিযোগ করেছেন। ইসলামিক জিহাদের যোদ্ধারা ইসরায়েলের রকেট হামলা চালানোর একদিন পর উত্তর গাজায় এ বিক্ষোভ হয়। এই হামলার ফলে বেইত লাহিয়ায় বিশাল অংশ খালি করার সিদ্ধান্ত নেয় ইসরায়েল, যা এলাকায় জনসাধারণের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র নিহত। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখপাত্র আব্দেল লতিফ আল কৌনিয়া নিহত হয়েছেন। উত্তর গাজার জাবালিয়ায় তাঁবুতে ইসরায়েলি বাহিনী হামলায় তিনি প্রাণ হারান। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজার জাবালিয়া আল বালাদে নিজের তাঁবুতে ইসরায়েলি হামলায় আব্দেল লতিফ আল কৌনিয়া নিহত হয়েছেন। কুদস নিউজ নেটওয়ার্কও হামাসের এই মুখপাত্রের হত্যাকাণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তারা মাটিতে আবৃত অবস্থায় আল কৌনিয়ার লাশের একটি ছবিও প্রকাশ করেছে। পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে হামাস সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম জানিয়েছে, উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের মুখপাত্র আব্দেল লতিফ আল কৌনিয়া নিহত হয়েছেন। ইসরায়েল গাজায় তাদের অভিযান পুনরায় শুরু করার পর থেকে হামাসের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাই প্রাণ হারিয়েছেন। হামাস পরিচালিত আল আকসা টেলিভিশন জানিয়েছে, জাবালিয়ায় আল কৌনিয়ার তাঁবু লক্ষ্য করে হামলা চালানো হলে তিনি নিহত হন। পদত্যাগ করলেন ইসরায়েলি বাহিনীর গাজা ডিভিশন কমান্ডার। পদত্যাগ করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের উত্তরাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার হাইম কোহেন। 2023 সালের 7 অক্টোবরের হামলা প্রতিহত করতে ব্যর্থতার দায় নিয়ে তিনি পদত্যাগ করেন। ইসরায়েলের সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার পদমর্যাদার কর্মকর্তা ছিলেন কোহেন। বুধবার গাজা ডিভিশনের দক্ষিণাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার ইন চিফ মেজর জেনারেল ইয়ানিফ আসরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্রে ব্রিগেডিয়ার কোহেন বলেছেন, আমার ব্রিগেডের মূল দায়িত্ব ইসরায়েল গাজার সীমান্ত এলাকাকে সুরক্ষিত রাখা। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে যে ভয়াবহ হামলায় আমরা ব্যর্থতার পরিচালক। আমরা নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার দায় নিয়েই আমি পদত্যাগ করছি। ইসরায়েলের গাজা ডিভিশন 3টি ব্রিগেডে বিভক্ত। উত্তর, কেন্দ্রীয় ও দক্ষিণ। ডিভিশনের দক্ষিণ ব্রিগেডের কমান্ডার ইয়ারন ফিলকেন মান এবং মধ্যাঞ্চলের কমান্ডার অ্যাভি রোসেনফোল্ড একই কারণ দেখিয়ে মার্চের শুরুতে পদত্যাগ করেছিলেন। 2023 সালের 7 অক্টোবর সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে পড়ে গাজা উপত্যকার শাসক গোষ্ঠী হামাসের প্রায় 1000 যোদ্ধা। সেখানে এলোপাতাড়ি গুলি চালিয়ে 1200 জনকে হত্যার পাশাপাশি 251 জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় তারা। তুরস্কের সরকার পতনের ডাক বিপাকে এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের বিরুদ্ধে জনরোষ তীব্র হচ্ছে। এবার ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুর মুক্তির দাবি ভিন্ন দিকে মোড় নিচ্ছে। সরকার পতনের ডাকও আসছে এই আন্দোলন থেকে। টানা 8 দিন ধরে চলছে বিক্ষোভ। এবার রাজপথ থেকেই সরকার পতনের ডাক দিয়েছে তুরস্কের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ থেকে 1,500 মানুষকে আটক করেছে এরদোয়ান সরকার। এরদোয়ান বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের কোথাও জায়গা হবে না। তবে বিক্ষোভ দমনে পুলিশের বল প্রয়োগ ও ব্যাপক ধরপাকড়ের নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ বৈশ্বিক মানবাধিকার সংগঠনগুলো।
দক্ষিণ কোরিয়ায় দাবানলে 24 জনের মৃত্যু। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের দাবানলে কমপক্ষে 24 জনের মৃত্যু হয়েছে। এখনো কয়েকটি এলাকায় আগুন জ্বলছে। এই দাবানল ইতিমধ্যে দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দাবানলের রেকর্ড করেছে। দাবানলে আরো 26 জন আহত হয়েছেন। তাদের 12 জনের অবস্থা সংকটাপন্ন। ভুক্তভোগীদের বেশিরভাগের বয়স 60 থেকে 70-এর কাঠায়। দাবানলের কারণে 23,000-এর মতো মানুষকে বাড়িঘর ছাড়তে হয়েছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাকসু বলেছেন, নজিরবিহীন এই সংকট আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলের রেকর্ড বই নতুন করে লিখছে। আগুনে উইসেং শহরের 1300 বছরের পুরনো মন্দির পুড়ে গেছে। ওই শহরের অনেক সাংস্কৃতিক নিদর্শন সরিয়ে নিরাপদে জায়গায় নেওয়া হয়েছে। গত শুক্রবার সানচিয়ং কাউন্টিতে দাবানলের সূত্রপাত হয়। এরপর আগুন উইসেং কাউন্টিতে ছড়িয়ে পড়ে। ঝড়ো ও শুল্ক বাতাসে এক পর্যায়ে আগুন পার্শ্ববর্তী কয়েকটি কাউন্টিতে ছড়িয়ে পড়ে। দাবানলের এই ঘটনায় মঙ্গলবার পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা জারি করে জাতীয় অগ্নি নির্বাপন সংস্থা। কেউ একজন বড় ভুল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সিগন্যাল এই যুদ্ধ পরিকল্পনা ফাঁস হওয়ার ঘটনায় অস্বস্তিতে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ নিয়ে দেশে বিদেশে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তার প্রশাসনের কর্মকর্তাদের। রাষ্ট্রীয় সফরে জ্যামাইকায় গিয়ে সিগন্যাল কেলেঙ্কারি নিয়ে গতকাল বুধবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় তিনি বলেন, এটা স্পষ্ট যে কেউ একজন বড় ভুল করেছেন এবং একজন সাংবাদিককে যুক্ত করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে বলছি না, তবে আপনাদের ওই বিষয়ে কথা বলার কথা নয়। সিগন্যাল গ্রুপে নিজের ভূমিকাকে এতটা বড় করে দেখছেন না রুবিও। তিনি বলেন, তার দিক থেকে যোগাযোগের বিষয়টিও যাচাইয়ের তিনি বার্তা দিয়েছিলেন। হামলার পর অভিনন্দন জানান তিনি, আবারও বার্তা দেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিগন্যালে দেওয়া তথ্য বাইরে প্রকাশের ইচ্ছা থেকে দেওয়া হয়নি। অবশ্য প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে এসব তথ্যের কোনটি মার্কিন বাহিনীর সদস্যদের জীবনের ঝুঁকিতে ফেলবে না। রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের। ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বুধবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, মার্কিন ওই কমিশনের 2025 সালের বার্ষিক রিপোর্টে তাদের নজরে এসেছে, কিন্তু আরও একবার সেখানে তাদের পক্ষপাতপূর্ণ ও রাজনৈতিক দুর্বিসন্ধিমূলক প্যাটার্নই পরিলক্ষিত হচ্ছে। যে সংস্থা এরকম এজেন্ডা ভিত্তিক দাবি করে থাকে তাদের অথেন্টিসিটি বা বৈধতা কতটা সে প্রশ্ন তোলা হয়েছে। ইউএসসিআইআরএফ যেভাবে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে বারবার ভুলভাবে তুলে ধরতে চাইছে এবং ভারতের প্রাণবন্ত ও বহুত্ববাদী সমাজ